ভারতের মর্মান্তিক এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার ১ বছর পার হয়েছে। এখনও কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেশ করেনি দায়িত্বে থাকা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এআইবি। রয়টার্সের সূত্র অনুযায়ী প্রতিষ্ঠানটি এখনও বিমানের ইঞ্জিন বিশ্লেষণ সম্পূর্ণ করতে পারেনি। তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তদন্ত শেষ না হলেও একটি অন্তর্বর্তী প্রতিবেদন পেশ করা বাধ্যতামূলক। এদিকে তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে দুর্ঘটনায় নিহত স্বজনেরা। গত বছর ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি মেডিকেল হোস্টেলের উপর আছড়ে পড়ে ইন্ডিয়ার ফ্লাইট AI-171। এতে মোট ২৬০ জন নিহত হয়, যার মধ্যে বিমানের যাত্রী ও ক্রু ২৪১ জন এবং বাকিরা মেডিকেল হোস্টেলের ১৯ জন ছিল। গত বছর এই ঘটনার একটি অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বড় বিমান দুর্ঘটনার ১ বছরের মধ্যে তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করতে হয়। তদন্ত শেষ না হলে সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হয় অন্তর্বর্তী রিপোর্ট। প্রতি বছর একটি করে রিপোর্ট দেওয়ার কথা সংস্থাটির। রয়টার্সের দাবি, গত এপ্রিলে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির ইঞ্জিন পরীক্ষা করা হয়েছিল। তবে ব্লুমবার্গের একটি রিপোর্ট বলছে বিমানটির ইঞ্জিন আমেরিকায় রয়েছে। ইঞ্জিনের বিশ্লেষণ শেষ হলে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হতে পারে। সব মিলিয়ে আরও ৩ মাস সময় লাগবে বলে দাবি ব্লুমবার্গের। এদিকে রিপোর্ট দিতে গড়িমসি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেরি হবার কারণ জানতে চাইলে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের প্রেসিডেন্ট CS রান্ধাভা জানান, অন্তর্বর্তী কোনো রিপোর্ট প্রকাশ করলে সেটা নিয়ে জনমনে ভুল ধারণা তৈরি হতে পারে। এর আগেও ২ সেকেন্ডের একটি রেকর্ডিং প্রকাশে অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই যে কোনো রিপোর্ট প্রকাশের আগে তা যথাযথ বিশ্লেষণ দরকার। এদিকে স্বজন হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে দুর্ঘটনায় নিহতের পরিবারগুলো। মন থেকে মুছে ফেলতে পারছেন না বিমান বিধ্বস্তের সেই ভয়াবহ মুহূর্তকে। তদন্ত রিপোর্টের দিকে চেয়ে আছেন তারা। এমনই এক ভুক্তভোগী দম্পতি হলেন সেই দুর্ঘটনায় নিহত ক্রিশ্চিয়ানের মা-বাবা। এই ১ বছরে এমন কোনো দিন যায়নি যে ছেলেকে তাদের মনে পড়েনি। ছেলেকে ছাড়া জীবন কিভাবে কাটাবে জানা নেই তাদের। সন্তান হারানোর ক্ষতিপূরণ হয় না, তাই তারা তদন্ত রিপোর্টের অপেক্ষা করছেন। এই দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তি চান ক্রিশ্চিয়ান দম্পতি। গত অক্টোবর থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করেছে এয়ার ইন্ডিয়া। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেকেই ক্ষতিপূরণের অর্থ নিতে চাচ্ছেন না। এয়ার ইন্ডিয়ায় গাফেলতি ছিল কিনা তা জানতে এখনও অপেক্ষা করে আছেন তারা। প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিপূরণ নেওয়ার বিষয়ে কাউকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। যে কোনো সময় ক্ষতিপূরণের অর্থ নেওয়া যাবে বলে জানায় বিমান সংস্থাটি। বাংলাদেশ সীমান্তের ৪০৯৬ কিলোমিটার জুড়ে এখন এক অস্থির সময়। একদিকে ভারতের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি, অন্যদিকে নিজ দেশে পরবাসী হওয়ার আতঙ্কে আছেন অনেকে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। কেন এই পুশিন? এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি এবং ভারতের চূড়ান্ত লক্ষ্যই বা কি? পরিসংখ্যান বলছে, ভারত থেকে বাংলাদেশে পুশিনের মাত্রা এখন আশঙ্কাজনক পর্যায়ে। বিজিবির সংগৃহীত তথ্য অনুযায়ী ২০২৫ সালের ৭ মে থেকে ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত ২৪৭৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু গত বছরের মে মাসেই ১২০০ জনের বেশি মানুষকে অবৈধভাবে পুশিন করা হয়, যার মধ্যে অন্তত ১০০ জনকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে ফেরত পাঠায় বাংলাদেশ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে ২০২৫ সালের ৭ মে থেকে ১৫ জুনের মধ্যে অন্তত ১৫০০ জন মুসলিমকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, যার মধ্যে ১০০ জন রোহিঙ্গা শরণার্থীও ছিল। সীমান্তে বিজিবির তৎপরতায় অনেক পুশিন চেষ্টাই নস্যাৎ হচ্ছে। এবছরের ৩১ মে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ১৩ জন নারী, শিশু ও পুরুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা রুখে দেয়। বর্তমান এই সংকটের ভয়াবহতা বোঝা যায় পশ্চিমবঙ্গের অস্থায়ী ডিটেনশন সেন্টারগুলোর চিত্র দেখে। এবছর মে মাস নাগাদ শুধু পশ্চিমবঙ্গেই অন্তত ১৩টি হোল্ডিং সেন্টারে ৩৮৬ জন ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। এছাড়া বর্তমানে প্রায় ২৮৬৮টি নাগরিকত্ব যাচাই মামলা ঝুলে আছে, যা নিয়ে দুই দেশের মধ্যেই টানাপোড়েন চলছে। এই সংকটের মূলে রয়েছে কয়েক দশকের দীর্ঘ ইতিহাস। ১৯০০ শতাব্দীতে ব্রিটিশদের চা বাগানে শ্রমের প্রয়োজনে বাংলা ভাষীদের আসামে অভিবাসন শুরু হয়। ১৯৪৭-এর দেশভাগ এবং ১৯৭১-এর যুদ্ধের পর এই অভিবাসন এক বিশাল রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়। আসামে ১৯৭১ সালের ২৪শে মার্চকে নাগরিকত্বের ভিত্তি ধরা হলেও সাম্প্রতিক এনআরসি প্রক্রিয়া প্রায় ২০ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে ফেলেছে। ঐতিহাসিক এই ক্ষোভকেই এখন রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে ভারতের এই পুশিন প্রক্রিয়ার পেছনে বেশ কিছু গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর বিজেপি সরকার ইনফিলট্রেটর বা অনুপ্রবেশকারীর তকমা দিয়ে বাংলাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, যাতে এক মেরুকরণের রাজনীতি সফল হয়। ভারত নিজের অভ্যন্তরীণ মুসলিম সমস্যা সমাধানে এবং এনআরসিতে বাদ পড়ার দায় এড়াতে বাংলাদেশকে একটি প্রেসার ভালভ বা নির্গমন পথ হিসেবে ব্যবহার করতে চায়। এছাড়া আইনি প্রক্রিয়ায় বিলম্ব ও আদালতের নজরদারি এড়াতে সরাসরি বিএসএফ এর মাধ্যমে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লিতে চলছে 57তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। বাংলাদেশের পক্ষ থেকে 15 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে পুশিন এবং সীমান্ত হত্যার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। কিন্তু ভারতের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট স্লোগান যখন সক্রিয় নীতিতে পরিণত হয়েছে, তখন আলোচনার মাধ্যমে কতটা সমাধান আসবে তা নিয়ে সংশয় রয়ে যায়। সীমান্তের এই মানবসৃষ্ট সংকট কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে না, বরং হাজার হাজার মানুষের জীবনকে ঠেলে দিচ্ছে চরম অনিশ্চয়তায়। কূটনৈতিক সমাধান না মিললে এই পুশিন ইস্যু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।